আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা শুরু করছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 14 অধ্যায় অর্থাৎ সম্ভাবনার চতুর্থ ক্লাস। এর পূর্বে কিন্তু এই অধ্যায়ে আমরা 3টি ক্লাস দিয়েছি। সেখানে আমরা এই অধ্যায়ের যাবতীয় যে বেসিক বিষয়গুলো রয়েছে, অঙ্ক করার জন্য যা যা দরকার হয় সব বিষয় আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসটির পূর্বে কিন্তু অবশ্যই পূর্বের 3টি ক্লাস করে আসতে হবে, তাহলে এই অধ্যায়ের অঙ্ককে কিছুই মনে হবে না। তো ওকে, আমরা অধ্যায়ের অঙ্কগুলো আজকে শুরু করব এবং খুব সহজ মনে হবে নিশ্চয়ই তোমাদের কাছে। তো ওকে, আমরা শুরু করি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের এখানে শুরুতেই রয়েছে কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন। আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। যে এক ছক্কা নিক্ষেপ করলে, আমরা সবাই জানি যে একটি ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6টি, অর্থাৎ 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 4, 3, 4, 5, 6 যে কোনোটি উঠতে পারে। এখন আমাকে বলছে 3 ওঠার সম্ভাবনা, তাহলে অনুকূল ঘটনা আমার কয়টি? অর্থাৎ 1 থেকে 6 এর মধ্যে আমি যা চাই, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার অনুকূল ঘটনা। তো আমি চাচ্ছি 3, তাহলে টোটাল ঘটনা হচ্ছে 6টি, মোট ঘটনা হচ্ছে 6টি। আর অনুকূল ঘটনা 3 সংখ্যাটি একবার আসতে পারে, তাই না? তাহলে আমরা অনুকূল ঘটনা হচ্ছে যেটা চাচ্ছি সেটা একটা, আর মোট সংখ্যা হচ্ছে 6টি। তাহলে আমরা জানি যে প্রবাবিলিটি অফ 3, 3 ওঠার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ 3 হচ্ছে কি, উপরে হচ্ছে অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে উপরে অনুকূল ঘটনা একটি আর সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6, তাহলে 1/6। তাহলে রেজাল্ট কোনটা? ক। ওকে, তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা আমরা দেখছিলাম, তাহলে সেই প্রশ্নটার উত্তর আশা করা যায় যে আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমাদের এই যে আমরা পেয়ে গেলাম রেজাল্ট হচ্ছে এটার ক। ওকে, তাহলে এখন যদি একইভাবে আমরা দ্বিতীয় প্রশ্নটিতে যাই, দ্বিতীয় প্রশ্নটি কি বলছে যে একটি থলেতে নীল বল 12টি, সাদা বল 16টি এবং কালো বল 20টি আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো। ওকে, র্যান্ডমলি আমরা একটা বল, অর্থাৎ একেবারে ব্যাগের মধ্যে হাত ঢোকায় একটা বল আমরা তুলে ফেললাম। ওকে, তাহলে আমরা এখানে আগে দেখি যে কি কি এখানে রয়েছে আমাদের। ওকে, তাহলে এই যে একটা ব্যাগের মধ্যে, এই ব্যাগটার মধ্যে আমার কি কি রয়েছে? আমার নীল বল, এই যে দেখো নীল বল রয়েছে হচ্ছে 12টি, তারপরে হচ্ছে সাদা বল রয়েছে 16টি এবং কালো বল রয়েছে হচ্ছে 20টি। তাহলে প্রথমে চিন্তা করো তো দেখি যে আমি যদি ব্যাগের মধ্য থেকে একটা বল তুলি, তাহলে এই যে এখানে টোটাল বল আমার কতটি রয়েছে, আমি যদি যোগ করি তাহলে 6 আর 2 হচ্ছে 8, আর 2 আর 1 3 আর 1 4, অর্থাৎ 48টি বল কিন্তু আমার ব্যাগের মধ্যে রয়েছে। এই 48টি বলের মধ্যে যে কোনো একটি বলই কিন্তু উঠতে পারে, তাহলে এখানে টোটাল বল কিন্তু 48। এটাকে আমরা বলবো সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ টোটাল ফলাফল হচ্ছে 48টি, যে কোনো বলই কিন্তু উঠতে পারে। ওকে, প্রশ্ন করছে 2 নম্বরে, প্রথম প্রশ্নটি বলছে কি যে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? যে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে নীল হওয়ার সম্ভাবনা বলছে, তাহলে আমার অনুকূল, আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি নীল। তাহলে অনুকূল ঘটনা কতটি? 12টি। অনুকূল ঘটনা হচ্ছে আমার 12টি। এই যে দেখো, অনুকূল ঘটনা হচ্ছে 12টি। তাহলে অনুকূল ঘটনা 12টি আর টোটাল ঘটনা হচ্ছে 48টি। তাহলে প্রবাবিলিটি অফ নীল, আমি যদি বলি যে প্রবাবিলিটি অফ নীল, তাহলে নীল উঠার সম্ভাবনা, এই যে প্রবাবিলিটি অফ নীল লিখলাম, তাহলে নীল ওঠার সম্ভাবনা কত? অনুকূল হচ্ছে 12টি, টোটাল হচ্ছে 48। ভাগ যদি করি 4 12 48, দিস ইকুয়াল টু 1/4। তাহলে আমরা অ্যান্সার তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে আমাদের 2 নম্বর প্রশ্ন যেটা, যে এটার উত্তর হচ্ছে 1/4। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এরপরে যদি আমরা 3 নম্বর প্রশ্নটিতে যাই, 3 নম্বর প্রশ্নটি কি বলছে? সরি, 3 নম্বর প্রশ্নটি বলছে যে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা যদি প্রথমে বলি যে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা আমরা জানি যে একটা ঘটনার টোটাল সম্ভাবনা হচ্ছে 1, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা বের করার পর যদি 1 থেকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। অথবা আমরা দুইভাবে এটা করতে পারি, আমরা যে সাদা না হওয়ার সম্ভাবনা মানে কি, নীল অথবা হচ্ছে কালো হওয়ার সম্ভাবনা, অর্থাৎ সাদা না হওয়া মানে হয় নীল হবে না হয় কালো হবে, আমরা যে কোনো ভাবে এটা করতে পারি। তো ওকে, আমরা কাজটা একটু করে দেখাই তোমাদেরকে। তাহলে যদি আমরা এটা দেখি, এখানে দেখো আমি এটা একটু মুছে দিলাম। ওকে, এখন যদি আমরা বলি যে এখানে প্রশ্ন করেছে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে প্রথমে আমরা সাদা হওয়ার সম্ভাবনা বের করি। তাহলে প্রবাবিলিটি অফ সাদা, তাহলে ইকুয়াল টু কত? সাদা বল রয়েছে কতটি? অনুকূল ঘটনা 16টি আর টোটাল ঘটনা হচ্ছে 48টি। তাহলে 3 16 48, তাহলে ইকুয়াল টু 1/3।
তাহলে আমরা দেখছি এটা প্রবাবিলিটি অফ সাদা। তাহলে আমি যদি বলি সাদা না হওয়ার সম্ভব না, তাহলে সাদা না হওয়ার, তাহলে টোটাল প্রবাবিলিটি 1, এখান থেকে আমরা সাদা হওয়ার সম্ভাবনা 1/3 বিয়োগ করে দিব। তাহলে 1 থেকে যদি বিয়োগ করে দিই তাহলে প্রবাবিলিটি অফ সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে ইকুয়াল টু কত, লসাগু হচ্ছে 3, 3 একে 3 মাইনাস 1, তাহলে কত 2/3। তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেছি, দেখো এই রেজাল্টটা হচ্ছে খ, 3 খ, অর্থাৎ 2/3। এখন এই কাজটা কিন্তু তুমি অন্যভাবেও করতে পারো, কিভাবে করতে পারো সেটা আমরা একটু দেখি যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। ওকে, তাহলে এই জায়গাতে আমি তোমাদের অন্যভাবে এই কাজটা একটু করে দেখাই যে আমাদের এভাবে আমরা যদি না বের করি, আমরা যদি এখন চিন্তা করি যে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে এখানে কি কি বল ছিল, নীল, সাদা এবং কালো। তাহলে সাদা হবে না মানে হয় নীল হবে, না হয় কালো হবে। তাহলে নীল অথবা কালো, তাহলে প্রবাবিলিটি নীল, প্রবাবিলিটি অফ নীল, আমি নীলকে এন লিখলাম আর কালোকে সাপোজ কে লিখলাম, যে নীল অথবা কালো। এটাকে আমরা এর আগের ক্লাসগুলো দেখেছিলাম সংযোগ দিয়ে, নীল অথবা কালো। ঠিক আছে, তাহলে প্রথম বলটি যেহেতু আমি তুলছি, এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্টের প্রশ্ন আসছে না, তাহলে প্রবাবিলিটি অফ নীল অথবা কালো। তাহলে আমরা এটা কি করতে পারি, প্রবাবিলিটি অফ নীল যোগ প্রবাবিলিটি অফ কালো। তাহলে আমরা সাদা না হওয়ার সম্ভাবনা বের করব কিভাবে, তাহলে প্রবাবিলিটি অফ নীল, অর্থাৎ নীল অথবা কালো এই দুটোর সম্ভাবনার যোগফলই হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে নীলের সম্ভাবনা কত আমি যদি বের করি, প্রবাবিলিটি অফ নীল, তাহলে নীল বল রয়েছে কত 12, তাহলে 12/48। একইভাবে প্রবাবিলিটি অফ কালো, কালো বল রয়েছে কতটি 20টি, তাহলে 20/48। ওকে, এটা যদি যোগ করি আমরা, লসাগু কত 48, তাহলে উপরে কত 12 যোগ 20। ওকে, তাহলে দিস ইকুয়াল টু উপরে কত 32 বাই নিচে কত 48। এখন যদি ভাগ করি 16 দিয়ে, 16 দুগুণা 32 আর নিচে কত 3 16 48, ইকুয়াল টু কত আসলো 2/3। দেখো রেজাল্টটা কিন্তু সেম আসছে। ওকে, তাহলে তুমি যেভাবে খুশি সেভাবে কিন্তু করতে পারো। হ্যাঁ, তুমি যেভাবে দ্রুততার সাথে তুমি যেভাবে করবে, সবচেয়ে বড় কথা প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি একটু ডিটেলস তোমাদের করে দেখাচ্ছি নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো। তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে খ। ওকে ওকে, তার পরবর্তী আমরা প্রশ্নে যাই। কি বলছে, একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো। কি বলছে, একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো। তোকে 3 বার নিক্ষেপ করলে কি ঘটনা ঘটে আমরা সেটাই আগে দেখে নিই, তারপরে আমরা প্রশ্নগুলোতে যাব। ওকে, তাহলে একটা মুদ্রাকে আমরা 3 বার আগে নিক্ষেপ করি। তাহলে একটা মুদ্রাকে আমরা 3 বার নিক্ষেপ করছি, তাহলে একটা মুদ্রাকে যদি নিক্ষেপ করি তাহলে হয় হেড উঠতে পারে অথবা টেল উঠতে পারে। ওকে, আবার আরেকটা মুদ্রাকে নিক্ষেপ করলেও কিন্তু হেড উঠতে পারে, টেল উঠতে পারে। আবার এখানে একটি মুদ্রাকে বারবার নিক্ষেপ করা হচ্ছে, তাহলে একটি মুদ্রাকে আমি প্রথমবার নিক্ষেপ করলাম, কি হবে, হয় হেড অথবা টেল। দ্বিতীয়বার নিক্ষেপ করলেও হেড অথবা টেল আসতে পারে, আবার তৃতীয়বার নিক্ষেপ করলেও কিন্তু হেড অথবা টেল আসতে পারে। আমরা কিন্তু প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে এটা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম কিভাবে, যে প্রথম মুদ্রাটি নিক্ষেপ করলে হয় হেড আসতে পারে অথবা টেল আসতে পারে, অথবা আবার দ্বিতীয়বার যখন নিক্ষেপ করো, প্রথমবার হেড, তার পরের বারে হেডের সাথে টেল আসতে পারে, অথবা প্রথমবারে টেল এসছিল তার পরের বার হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। আবার এভাবে দেখিয়েছিলাম তৃতীয়বার নিক্ষেপ করলে হয় হেড আসতে পারে, টেল আসতে পারে, অথবা এই যে একইভাবে হেড বা টেল আসতে পারে, একইভাবে হেড বা টেল আসতে পারে, একইভাবে হেড বা টেল আসতে পারে। এভাবে কিন্তু তোমাদের এর আগের ক্লাসগুলোতে আমরা দেখাইছিলাম। তাহলে সমগ্র সম্ভাব্য যে ফলাফল, আমরা ফলাফলগুলো কিভাবে করেছিলাম, অর্থাৎ এভাবে লিখেছিলাম যে প্রথমবার এইচ, দ্বিতীয়বার এইচ, তৃতীয়বার এইচ আসতে পারে, এই যে এইচ এইচ এইচ। একইভাবে প্রথমবার এইচ, দ্বিতীয়বারে এইচ, তারপরের বারে টি আসতে পারে। মানে তার মানে কি কি ঘটতে পারে, কতগুলো ঘটনা ঘটতে পারে, আমরা সবগুলো আমরা বাছাই করছি। একইভাবে আমরা বলছি না, এবার যদি মনে করি যে না প্রথমবার হেড, তারপরের বার টেল আসলো, তারপরের বার হেড আসলো, অথবা প্রথমবার হেড, তারপরের বার টেল, তারপরের বারও টেল আসলো, অর্থাৎ এরকম হতে পারে। অথবা কি হতে পারে, প্রথমবার টেল, তারপরের বার হেড, তারপরের বার হেড আসতে পারে। তারপরে আমরা দেখেছিলাম প্রথমবার টেল, তারপরে হেড, তারপরে হেড আসতে পারে। অথবা এটা প্রথমবার টেল, তারপরে হেড, তারপরে হেড আমরা বলেছি, তারপরে টেল, হেড, তারপরে টেল আসতে পারে। এখানে আমরা একটু এটা মুছে দেই। ওকে, তাহলে এখানে টেল আসতে পারে। অথবা কি হতে পারে, প্রথমবার টেল, তারপরের বারেও টেল, তারপরের বার হেড হতে পারে, এই যে লাইনে আসলাম। তারপরে কি হতে পারে, প্রথমবার টেল, পরের বার টেল, তারপরের বারও টেল হতে পারে। অর্থাৎ এই যে 8টি ঘটনা, এই 8টি ঘটনা কিন্তু ঘটতে পারে। এটিকে বলা হয় সমগ্র সম্ভাব্য ফলাফল। এই যেখানে 8টি টোটাল ঘটনা এসছে, এটি হচ্ছে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল। এখন কি প্রশ্ন করেছে আমরা দেখি। তাহলে এই প্রবাবিলিটি ট্রি সম্পর্কে কিন্তু আমরা এর আগের ক্লাসগুলো তো বলেছি, ক্লাসগুলো দেখলে এগুলা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে বলছে কি যে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো, টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত, টি অপেক্ষা অধিকবার এইচ। তাহলে কোথায় কোথায় এইচ বেশি আছে, তাহলে টি অপেক্ষা অধিকবার
এইচ আসার সম্ভাবনা কত? টি অপেক্ষা অধিকবার, মানে টি এর থেকে বেশি এইচ আসছে। কোথায় কোথায় টি এর থেকে বেশি এইচ এসছে আমরা দেখি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি টি এর থেকে বেশি এইচ এসছে। ওকে, এখানে এখানে টি এর থেকে বেশি এইচ এসছে, এখানে টি এর থেকে বেশি এইচ এসছে। তাহলে এরকম ঘটনা কয়টির আছে? এই যে একটি, দুইটি, তিনটি। তাহলে টি এর থেকে বেশি এইচ রয়েছে এরকম ঘটনা আমরা খুঁজে পেয়েছি টোটাল হচ্ছে তিনটি। তাহলে অনুকূল ঘটনা কতটি? তিনটি। আর মোট ঘটনা কতটি? 8টি। তাহলে আমাদের আমরা এই যে প্রশ্নটা বলছে টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, তাহলে এখানে আমরা যে এখন প্রশ্নে বলছে যে টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত। এখন দেখো তো টি এর থেকে বেশি এইচ কোথায় কোথায় রয়েছে। এই যে দেখো এখানে টি এর থেকে বেশি এইচ, এখানে টি এর থেকে বেশি এইচ, এখানে টি এর থেকে বেশি এইচ, এখানেও কিন্তু টি এর থেকে বেশি এইচ। তাহলে দেখো এই যে একটি, দুইটি, তারপরে এখানে হচ্ছে তিনটি, এখানে একটি, চারটি। তাহলে টি এর থেকে বেশি এইচ আছে এরকম ঘটনা হলো 4টি। তাহলে অনুকূল ঘটনা আমার 4টি। তাহলে 4/8 ইকুয়াল টু কত? যে মোট ঘটনা 8, তাহলে সম্ভাবনা কত? 1/2। ওকে, ওকে, তাহলে আমরা দেখো আমরা উত্তর খুঁজে পেয়েছি। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি কত? 1/2। ওকে, আশা করা যায় আমরা এটা বুঝতে পেরেছি। ওকে, এরপরে 5 নম্বর প্রশ্ন কি বলছে যে 0 বার টি আসার সম্ভাবনা কত? 0 বার টি আসার সম্ভাবনা মানে টি একবারও আসবে না। তাহলে টি একবারও আসবে না এরকম ঘটনাও কিন্তু আমরা এখানে রয়েছে, অনুকূল ঘটনা। এই দেখো এখানে টি কিন্তু একবারও নেই, এই যে আমার এই জায়গাতে একবারও কিন্তু এখানে টি নেই। ঠিক আছে, তাহলে একবারও টি নেই, টি 0 বার, এরকম অনুকূল ঘটনা আমার কয়টি? একটি। তাহলে আমার মোট ঘটনা হচ্ছে 8টি আর অনুকূল ঘটনা একটি। তাহলে সম্ভাবনা কত? 1/8। তাহলে আমরা এটার রেজাল্টও খুঁজে পেয়েছি। তাহলে রেজাল্ট কত? এটা হচ্ছে 0 বার টি আসার সম্ভাবনা কত? এই যে ঘ, 1/8। আশা করা যায় এটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এখন 6 নম্বর প্রশ্নে আবার নতুন কথা বলছে। আমরা দেখি 6 নম্বর প্রশ্নে কি বলছে। দুইটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমাদের তাহলে মুদ্রা নিক্ষেপ করছে কতটি? মুদ্রা নিক্ষেপ করছে কিন্তু 2টি। তাহলে 2টি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে আমরা একটু দেখে নেই। তাহলে প্রথম মুদ্রা নিক্ষেপ করলে আমরা পেতে পারি হেড অথবা টেল, একই ঘটনা। একটা মুদ্রাকে 2 বার নিক্ষেপ করা আর 2টা মুদ্রা আলাদা আলাদা নিক্ষেপ করা একই কথা কিন্তু। ঠিক আছে, তাহলে এই হেডের সাথে আবার হেড টেল আসতে পারে দ্বিতীয়বার, আবার এই টেলের সাথে হেড টেল আসতে পারে। তাহলে ঘটনাগুলো যদি আমরা সম্ভাবনা ক্ষেত্রটা, নমুনা ক্ষেত্রটা যদি আমরা তৈরি করতে চাই, সমগ্র সম্ভাব্য ফলাফলগুলো যদি আমরা লিখতে চাই, তাহলে প্রথমে হয় এইচ এইচ আসতে পারে, এই লাইনে আমরা লিখলাম। তারপরে আমরা কি কি আসতে পারে? এইচ টি আসতে পারে আমাদের, তারপরে টি এইচ আসতে পারে, তারপরে টি টি আসতে পারে। তাহলে মোট ঘটনা আমরা কয়টি পেয়েছি? 4টি। এখন কি বলছে দেখি। বড় জোর একটি এইচ পাওয়ার সম্ভাবনা, বড় জোর, এই কথাগুলো খেয়াল করতে হবে। বড় জোর একটি এইচ, বড় জোর মানে সর্বোচ্চ একটি এইচ, সর্বোচ্চ একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? তার মানে কি বড় জোর এইচ মানে এইচ না হলেও চলবে, কিন্তু যদি এইচ পাও তাহলে যেন একটির বেশি না হয়। তাহলে এই বড় জোর একটি, এই কথাটাকে আগে বিশ্লেষণ করতে হবে। বড় জোর একটি মানে কি এইচ না হলেও চলবে, কিন্তু কমপক্ষে যেন একটি এইচ থাকে। তাহলে এরকম ঘটনা আমরা কয়টি পেয়েছি? তাহলে বড় জোর একটি এইচ, এই যে এখানে একটি এইচ রয়েছে, এখানে একটি এইচ রয়েছে, এখানে একটিও এইচ নেই। তাহলে এটা নিব না নিব না? অবশ্যই নিব, যেহেতু বড় জোর একটি বলেছে। তার মানে আমার এইচ না হলেও চলবে, কিন্তু যদি এইচ থাকে একটির বেশি যেন না থাকে। তাহলে এরকম অনুকূল ঘটনা কতটি? 3টি। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে আমার 3টি, মোট ঘটনা হচ্ছে 4টি। আমরা যদি 3/4 করি তাহলে কত পাচ্ছি? 0.75। ওকে, তাহলে দেখো বড় জোর একটি এইচ পাওয়ার সম্ভাবনা 0.75। তাহলে 1 নম্বর যে কথাটি সেটি ঠিক রয়েছে। তারপর 2 নাম্বার বলছে কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত?
আচ্ছা, বড় জোর একটি এইচ পাওয়ার সম্ভাবনা 0, কমপক্ষে একটি এইচ। কমপক্ষে একটি এইচ মানে কি, একটি এইচ পাওয়াই লাগবে, আর বেশি থাকলে সমস্যা নাই। তাহলে কমপক্ষে একটি এইচ পাওয়াই লাগবে, কিন্তু এইচ বেশি হলেও সমস্যা নেই। তাহলে এবার কিন্তু এই যে এই ঘটনার অনুকূল ঘটনা, এই টিটি কিন্তু আমরা নিতে পারবো না। কেন? আমার কমপক্ষে একটি এইচ থাকাই লাগবে। তাহলে আগের কথাটার সাথে এই কথাটার পার্থক্য কি? আগের কথাটা ছিল বড় জোর একটি এইচ, মানে এইচ যদি থাকে, একটা থাকলে নিতে পারবো, অথবা না থাকলেও সমস্যা নেই। কিন্তু কমপক্ষে একটি এইচ মানে কি, একটা এইচ থাকাই লাগবে, বেশি থাকলে সমস্যা নেই। তাহলে কমপক্ষে একটি এইচ যদি বলে, তাহলে এই যে এখানে কমপক্ষে একটি এইচ রয়েছে, এখানে একটি এইচ রয়েছে, এখানে রয়েছে দুটি এইচ। ঠিক আছে, তাহলে একটি, দুটি, তিনটি, এই তিনটি ঘটনা আমরা নিতে পারবো। এটি অনুকূল ঘটনা। তাহলে 3 মোট ঘটনা হচ্ছে 4। তাহলে টোটাল হচ্ছে কত? 0.75। তাহলে এটা আমরা পেলাম 0.75। ওকে। 3 নম্বর বলেছে এইচ একটি নমুনা বিন্দু। ঠিকই আছে, এই যে আমাদের এইচ একটি নমুনা বিন্দু, এইচ টি এগুলো প্রত্যেকটি হচ্ছে একটি নমুনা বিন্দু। তাহলে আমরা যদি রেজাল্টটি খুঁজি, আমরা তিনটি কথাই সঠিক পেয়েছি। তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের ঘ, 1, 2, 3, তিনটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি আমরা এই প্রশ্নটাও বুঝতে পেরেছি। ওকে, আমরা যদি এর পরবর্তী প্রশ্নটাতে যাই, 7 নম্বর প্রশ্ন কি বলছে, যে 30টি টিকিট 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। অর্থাৎ টিকিটের কথা বলা হচ্ছে যে 30টি টিকিট রয়েছে, যেই টিকিটগুলোতে 1 থেকে 30 পর্যন্ত নাম্বারিং করা আছে। আমি যদি তোমাদের একটু বুঝিয়ে বলি, এটা যে সাপোজ এখানে বলা হলো যে এটা একটা টিকিট। ওকে, এই যে টিকিট, এই টিকিটে 1 লেখা আছে মনে করো, আর একটা টিকিট, এই টিকিটে লেখা আছে 2, এটা আরেকটা টিকিট, এই টিকিটে লেখা আছে 3, এটা আরেকটা টিকিট, এখানে লেখা আছে 4। এইরকম করে অনেকগুলো টিকিট এখানে রয়েছে, অনেকগুলো টিকিট রয়েছে। এই টিকিট অনেকগুলো বলা ভুল হলো, বলেই দিয়েছে 30টি। তাহলে এই শেষ টিকিটে নাম্বারিং করা আছে 30। ওকে, এরকম তাহলে টিকিট রয়েছে 30টি, এবং 30টি টিকিটে একটা একটা করে নাম্বারিং করা আছে 1 থেকে 30 পর্যন্ত। ওকে, টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে, কি বলছে, টিকিটগুলোকে ভালোভাবে মেশানো হলো। মেশানোর পর একটি টিকিট দৈবভবনে, মানে টিকিটগুলোকে ভালোভাবে আগে কি করা হলো, ভালোভাবে আগে মিশানো হলো। মিশানোর পরে সেখান থেকে একটি টিকিট টান দিয়ে তোলা হলো। কি বলছে? দৈবভাবে নেওয়া হলো। বলছে টিকিটটির ক্রমিক নম্বর, ক নম্বর প্রশ্ন, জোড় সংখ্যা হওয়ার সম্ভব না, 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভব না, 4-এর চেয়ে ছোট হওয়ার সম্ভব না, 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভব না। একেবারে ইজি কোশ্চিন, আমরা একটু একটা একটা করে বিষয়গুলো বুঝে নেই, তাহলে সুবিধা হবে। ওকে, আচ্ছা আগে বলো তো, এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল কতটি? 30টি। যেহেতু 30টি টিকিটের যে কোনোটি উঠতে পারে, সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 30টি। ওকে, এখন ক নম্বর প্রশ্নের যদি আমরা উত্তরটা করতে চাই, ক নম্বর প্রশ্নের উত্তরটা করতে চাই, কি বলছে, যে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? আমি একটা টিকিট তুলবো, আমরা একটু ভেবে চিন্তে বলি তো, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা মোট 30টি। এর মধ্যে জোড় রয়েছে 15টি, বিজোড় রয়েছে 15টি। এখন টিকিটটা জোড় হতে পারে, অর্থাৎ 2 উঠলেও জোড়, 4 উঠলেও জোড়, 6 উঠলেও জোড়, 8 উঠলেও জোড়, অর্থাৎ এইরকম জোড় উঠতে পারে। এরকম অনুকূল ঘটনা কতটি? 15টি। তাহলে মোট ঘটনা কতটি? 30টি। তাহলে প্রবাবিলিটি অফ জোড়, তাহলে আমি যদি বলি প্রবাবিলিটি অফ জোড় ইকুয়াল টু, তাহলে কত? অনুকূল হচ্ছে 15টা, আর বাই 30, তাহলে কত হলো? 1/2। তাহলে আশা করা যায় আমরা এটা বুঝে ফেলেছি। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ জোড় ইকুয়াল টু 1/2। আবার 4 দ্বারা বিভাজ্য প্রশ্ন করছে কি এবার, যে খ নম্বর প্রশ্ন বলছে 4 দ্বারা বিভাজ্য হবে, যে সংখ্যাটা আমি তুলবো সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে, তার সম্ভাবনা কত? তাহলে প্রথমে আমরা খুঁজে বের করি যে 4 দ্বারা বিভাজ্য 1 থেকে 30-এর মধ্যে আসলে কে কে রয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের 4 দ্বারা বিভাজ্য 1 থেকে 30-এর মধ্যে কে কে রয়েছে। তাহলে আমরা একদিক থেকে লিখি, তাহলে অনুকূল ঘটনা, এই যে অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা কি কি হতে পারে? তাহলে 1 থেকে 30-এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য, একটা 4, 4 দুগুণা 8, 3 4 12, 4 4 16, তারপর 4 5 20, 4 6 24, 4 7 28। এর বেশি কি হবে? 4 8 32, তো 30-এর পর হয়ে দূরে চলে গেল। তাহলে আমার 1 2 3 4 5 6 7টি ঘটনা কিন্তু আমরা পাচ্ছি, যেটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হতে পারে এরকম। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কতটি ছিল? 30টি। তাহলে প্রবাবিলিটি অফ 4 দ্বারা বিভাজ্য, প্রবাবিলিটি অফ 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা বা টিকিট, ঠিক আছে, ইকুয়াল টু কত? তাহলে আমাদের এখানে অনুকূল ঘটনা কতটি? 1 2 3 4 5 6 7, আর বাই 30, 7/30। আশা করা যায় এটাও আমরা
বুঝতে পেরেছি। ওকে, এরপরে গ নম্বর প্রশ্নটি কি বলছে আমরা দেখি। গ নম্বর প্রশ্ন বলছে যে 4-এর চেয়ে ছোট। এটা তো একদম ইজি, 4-এর চেয়ে ছোট। তো 4-এর চেয়ে ছোট কে কে আছে এখানে? 1 2 3। তাহলে প্রবাবিলিটি অফ, আমি যদি সরাসরি করি, প্রবাবিলিটি অফ 4-এর চেয়ে ছোট, 4-এর চেয়ে ছোট, প্রবাবিলিটি অফ 4-এর চেয়ে ছোট কি পাচ্ছি আমরা? 4-এর চেয়ে ছোট অনুকূল ঘটনা কত? 1 2 3, তিনটি। তাহলে 3/30, তাহলে 3 10 30 ইকুয়াল টু 1/10। ওকে, আমরা এটাও অ্যান্সার করে ফেলেছি। ওকে, তারপরের প্রশ্ন কি বলছে? 22-এর চেয়ে বড়, 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা। তো 22-এর চেয়ে বড় কতটি রয়েছে? 23 24 25 26 27 28 29 30। তাহলে কতটি ঘটনা রয়েছে? 8টি। তাহলে প্রবাবিলিটি অফ ঘ যদি আমি সরাসরি করি, যে প্রবাবিলিটি অফ 22-এর চেয়ে, 22-এর চেয়ে বড়, 22-এর চেয়ে বড়, তাহলে ঘটনা কতটি? 8টি, 8/30, মোট ঘটনা 30। তাহলে কাটাকাটি যদি করি, কয় দিয়ে কাটছে? 4 দিয়ে, 4 দুগুণ, সরি 4 দিয়ে কাটাকাটি হচ্ছে না, 2 দিয়ে। তাহলে 4 দুগুণে 8, 15 দুগুণে 30, তাহলে ইকুয়াল টু কত হলো? 4/15। ওকে, তাহলে আশা করা যায় এই প্রশ্নটার উত্তর আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপরে যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই, 8 নম্বর প্রশ্নে। ওকে, কি বলছে 8 নম্বর প্রশ্ন? যে কোনো একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হয়েছে। রহিম 15টি টিকিট কিনেছে। ওকে, 570টা টিকিটের ভিতর থেকে রহিম কয়টি টিকিট কিনেছে? 15টি। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা? একদম ইজি, একদম ইজি, কোনো কঠিন কিচ্ছু নেই এর ভিতরে। তাহলে কি বলছে প্রশ্নটা? বলছে যে টিকিট মোট কতটি? টিকিট হচ্ছে মোট 570টি। তাহলে আমি যদি সেই টিকিটের ভিতর থেকে একটি টিকিট তুলি, তাহলে 570টার যে কোনোটা আসতে পারে। এখন রহিম যত বেশি টিকিট কিনবে তার পাওয়ার চান্স তত বাড়বে। রহিম যদি 570টাই টিকিট কিনে নেয়, তাহলে যেটাই তুলবে সেটাই রহিম। 570টা টিকিট কিনলে তার প্রবাবিলিটি হয়ে যাবে কত? 1। কেন? তার নিশ্চিত ঘটনা, অর্থাৎ সে পাবেই। কিন্তু এখন টিকিট কিনেছে কতটি? 15টি। তাহলে যদি ওই 15টার ভিতর থেকে উঠে, তাহলে সে রহিম পুরস্কার পাইলো, আর যদি ওই 15টার ভিতর থেকে না উঠে, পুরস্কার পাইল না। তাহলে অনুকূল ঘটনা কতটি? 15টি, কারণ রহিম টিকিট কিনেছে 15টি। তাহলে 15টি হচ্ছে অনুকূল ঘটনা, আর সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 570টি। ওকে, 8 নম্বর প্রশ্নটি যদি আমরা বলি, তাহলে অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল কতটি? সমান 15। আর সমগ্র ফলাফল কতটি? সমগ্র ফলাফল, সমগ্র ফলাফল হচ্ছে কতটি? 570টি। ওকে, এখন যদি আমরা বলি যে রহিমের 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 প্রথম পুরস্কার, প্রথম পুরস্কার পাওয়ার, প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা, সম্ভাবনা সমান, তাহলে কত? 15/570। তাহলে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 3 15 হচ্ছে 45, 3 15 45, তাহলে থাকলো কত? 45 5 7 12 আর 0, ঠিক আছে? 8 15 120, তাহলে কত হলো? 1/38। ওকে, তাহলে 1/38, তাহলে সম্ভাবনা আমরা পেয়ে গেলাম কত? 1/38। তাহলে আশা করা যায় এই প্রশ্নটার উত্তর আমরা বুঝতে পেরেছি। ওকে, এখন যদি আমরা 9 নম্বর যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি যদি একটু দেখি, কি বলছে? একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? ওকে, আমরা 9 নম্বর প্রশ্নটি তাহলে একটু দেখে ফেলি। ওকে, এই প্রশ্নটি আমরা একটু গুরুত্ব সহকারে দেখবো। এরকম এই প্রশ্ন আমরা অলরেডি এর আগের যে ক্লাসগুলো হয়েছে সেগুলোতে আমরা ব্যাখ্যা দিয়েছি। আজকে আমরা যেহেতু অনুশীলনের অঙ্ক করছি, আমরা অঙ্কটা একটু দেখবো। ওকে, 9 নম্বর প্রশ্ন কি বলছে? যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? ওকে, তাহলে আমরা কিন্তু এই আগের ক্লাসগুলোতে বর্জনশীল ঘটনা বা মিউচুয়াল এক্সক্লুসিভ আমরা বলেছিলাম। বর্জনশীল ঘটনা কখন? যে একটি ঘটনা ঘটলে যদি আরেকটি ঘটতে না পারে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো বর্জনশীল। কিন্তু এখানে আমরা কি দেখছি? দেখো, যে একটি ছক্কা যদি নিক্ষেপ করি, এখানে 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে। এটা হচ্ছে আমার টোটাল নমুনা ক্ষেত্র। এখানে বিন্দু রয়েছে কতটি? নমুনা ক্ষেত্রে বিন্দু রয়েছে 6টি, অর্থাৎ সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে আমার 6টি। ওকে, তাহলে আমরা এই যে এটা পেলাম হচ্ছে কি? নমুনা বিন্দু। এই যে নমুনা বিন্দু আমরা পেয়ে গেছি। ওকে, এখন কথা হলো যে এখানে বলছে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমার প্রথম যে কথাটা, জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা কি কি রয়েছে দেখি। জোড় সংখ্যা রয়েছে 2 4 এবং 6।
তিন দ্বারা বিভাজ্য, এই দেখো তিন দ্বারা বিভাজ্য। তিন দ্বারা বিভাজ্য কি কি রয়েছে, একটি হচ্ছে 3, একটি হচ্ছে 6। এখন দেখো তো এই দুটো ঘটনা, একটা হচ্ছে জোড় সংখ্যা আর একটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। মজার ব্যাপার হচ্ছে এই দুটো ঘটনার মধ্যে একটি আছে কমন, এই যে 6। ঠিক আছে, তার মানে এই দুটো ঘটনা কিন্তু বর্জনশীল ঘটনা নয়, অর্থাৎ একটি ঘটলে আর একটি ঘটতে পারে না এমন না, অর্থাৎ একটি ঘটলে আরেকটাও কিন্তু ঘটতে পারছে। এখানে কিছু কমন বিষয় কিন্তু রয়েছে। এই ধরনের ক্ষেত্রে আমরা তোমাদের শিখাইছিলাম যে প্রবাবিলিটি অফ এ অথবা বি, প্রবাবিলিটি অফ এ অথবা বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি বিয়োগ, তোমাদের এটা দেখাইছিলাম যে প্রবাবিলিটি অফ এ এবং বি, প্রবাবিলিটি অফ এ এবং বি। ঠিক আছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা ঘটনার সম্ভাবনা থেকে যে কমন যে ঘটনাটা সম্ভব না সেটা আমরা বিয়োগ করে কিন্তু এটা বের করতে শিখাইছিলাম তোমাদের। ঠিক আছে, তাহলে এই যদি দুটি ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয় তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় যে একটি ঘটলে আরেকটি ঘটতে পারে না, যদি এখানে বলতো জোড় অথবা বিজোড়, তাহলে জোড় হবে অথবা বিজোড় হবে, তাহলে একটা ঘটলে কিন্তু আরেকটা ঘটতে পারতো না। ঠিক আছে, কিন্তু এখানে কমন ঘটনা ঘটে গেছে, সেক্ষেত্রে এই প্রবাবিলিটিটুকু আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। ওকে, তাহলে আমি যদি এই কাজটুকু এখন করে দেখাই তোমাদের এই রেজাল্টটা, একটু খেয়াল রাখতে হবে যে কমন ঘটনা ঘটলে সেটুকু কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমি বললাম যে প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা, এটুকু আগে আমরা বের করব, প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা। ওকে, প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা ইকুয়ালটা আমরা বের করলাম। তাহলে জোড় সংখ্যা কতটি রয়েছে, এখানে জোড় সংখ্যা রয়েছে 3টি, তাহলে 3 আর অনুকূল টোটাল সম্ভাব্য ফলাফল কত, 6, 3/6 ইকুয়াল টু কত, 1/2। এখন প্রবাবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্য, প্রবাবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্য, এটা আমরা যদি আমরা বের করি, প্রবাবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্য ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে মোট ঘটনা এখানে কয়টি, অনুকূল ঘটনা কয়টি, 2টি, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পেয়েছি 2টি, তাহলে 2/6, টোটাল ঘটনা 6, তাহলে ইকুয়াল টু 1/3। তাহলে এখন আমরা বের করব যে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য উঠার সম্ভাবনা কত, এটা যদি আমরা এখন বের করি তাহলে আমরা কি করব, দেখো তাহলে কাজটা করব কিভাবে, তাহলে আমরা প্রবাবিলিটি অফ কি বের করছি, আমরা জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সমান, তাহলে কত হবে, প্রবাবিলিটি অফ জোড় যোগ প্রবাবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্য, এখান থেকে বিয়োগ হবে কি তাহলে বলো তো দেখি, এখান থেকে বিয়োগ হবে প্রবাবিলিটি অফ জোড় এবং দুটো যে কমন এবং 3 দ্বারা বিভাজ্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা যে কমন ঘটনাটা তার প্রবাবিলিটিটা আমরা কি করব, তার প্রবাবিলিটিটা আমরা বাদ দিয়ে দিব। ওকে, এখন আমরা প্রবাবিলিটি অফ জোড় জানি 1/2, প্রবাবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্য জানি 1/3, এই দুটোর মান আমরা তাহলে আগে এখানে বসাই। তাহলে প্রবাবিলিটি অফ জোড়ের মান আমরা বসাবো, প্রবাবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্যর ভ্যালুটা আমরা কিন্তু এখানে বসাবো। তাহলে আমরা বসালাম দিস ইকুয়াল টু, তাহলে প্রবাবিলিটি অফ জোড় হচ্ছে 1/2 যোগ প্রবাবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 1/3, এখান থেকে মাইনাস হবে কত, তাহলে জোড় এবং 3 দ্বারা বিভাজ্য। এখন দেখো তো জোড় এবং 3 দ্বারা বিভাজ্য কমন সংখ্যা ছিল কয়টি, একটি, তাহলে অনুকূল ঘটনা 1/6। তাহলে এটাকে যদি আমরা এখন লসাগু করি, দিস ইকুয়াল টু লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 6, তাহলে এখানে 3 দুগুণে 6, তারপরে হচ্ছে এখানেও 3 দুগুণে 6 বিয়োগ 6 কে 6 1, তাহলে ইকুয়াল টু কত হলো, 3 আর 2 5, 5 থেকে একবার দিলে হচ্ছে 4/6। এটাকে যদি আমি এখন কাটাকাটি করি তাহলে 3 দুগুণে 2 দিয়ে কাটাকাটি হচ্ছে, 2 দুগুণা 4, 3 দুগুণে 6, তাহলে ইকুয়াল টু কত হলো, ইকুয়াল টু 2/3। ওকে, তাহলে এই যে আমরা রেজাল্টটা পেয়ে গেছি। ওকে, অ্যান্সার, আশা করা যায় যে আমি এটা বোঝাতে পেরেছি। ওকে, তাহলে আমরা আজকে আর সামনে বাড়ছি না, ক্লাস বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা 9 নম্বর পর্যন্ত প্রবলেমগুলো আজকে দেখলাম। এর পরবর্তী আরেকটি ক্লাসে আমি এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো নিশ্চয়ই শেষ করব। তো ভালো থাকবে সবাই, আজকে পর্যন্তই, খোদা হাফেজ।